নমস্কার, আমি সুভাষিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো মেয়েরা কিভাবে বাবার বাড়ির সম্পত্তি দাবি করতে পারেন, বিশেষ করে বিয়ের পর। এই বিষয়টি আলোকপাত করব। প্রথমত বলে রাখি যে আমাদের দেখুন, অনেক সময় টাকা পয়সার দরকার হয়, হঠাৎ দরকার হয়, তখন আমরা আর কোথাও ছুটে গিয়ে পাই না, বা আমাদের যেটা প্রাপ্য সেটা থেকে আমরা অনেক সময় বঞ্চিত হই। সেই জন্যই কিন্তু এই বিষয়গুলো জেনে রাখা দরকার। এই বিষয়গুলো কিন্তু আমরা কাউরির বিরুদ্ধে বা কাউরির পক্ষে ব্যাপারটা এভাবে নেবেন না। আমরা কিন্তু এভাবে বলতে চাইছি না বিষয়টি। দেখুন, বাপের বাড়ির সম্পত্তি কোনো মেয়ে, তার এটা অধিকার, সে পেতেই পারে। যেমন একজন বিশেষ করে ছেলের অধিকার, সেরকমই একটি মেয়েরও অধিকার বাবার বাড়ির সম্পত্তির ক্ষেত্রে। একজন বাবা তার সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সেটা কিন্তু বিশেষ করে হিন্দু উত্তরাধিকারী আইনে সেটা সমানভাবে ভাগ করার কথা বলা হয়েছে। আর আমরা যদি মুসলিমদের ক্ষেত্রে দেখি, তাহলে ছেলেরা যে সম্পত্তি পাবে তার অর্ধেক পাবে, কিন্তু পাবে সম্পত্তি। এই সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। যতই তাদের বিয়ের জন্য খরচ করা হোক, বা তাদের বিয়ের জন্য আপনার সম্পত্তি বিক্রি করে দেওয়া হোক, তারপরে বিয়ে দেওয়া হোক, এরকম যদি কন্ডিশন থাকে, সেক্ষেত্রে পিতা একটা জিনিস করতে পারে, যে উনি একটা উইল করে যেতে পারেন। এই উইলে তিনি ছেলেকে সম্পত্তিটা দিয়ে দিতে পারেন, এবং সেখানে উইলে কারণটাও লিখতে পারেন যে আমি এই কারণে দিলাম সম্পত্তি, সেটা উইল করে যেতে পারেন। কিন্তু বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ হবে না। কারণ যখনই মেয়েরা চ্যালেঞ্জ করবে সেই সম্পত্তির উপর, যতই সেই সম্পত্তি আপনি বিয়ে দেন না কেন, বিক্রি করে বা যাই করুন না কেন, কিন্তু যে বাকি যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির ওপর পূর্ণ অধিকার মেয়েদেরও রয়েছে, ছেলেদেরও রয়েছে। যতজন ওয়ারিশ ততজন। এইবার এই সম্পত্তি ভাগের ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেও বলেছি যে কিছুটা স্ব অর্জিত সম্পত্তি থাকতে পারে, আপনার নিজের কষ্টে টাকা পয়সায় কেনা সম্পত্তি। আবার এমনও হতে পারে যে সম্পত্তি আপনার দেখা গেছে যে সেটা পূর্বপুরুষের কাছ থেকে এলো, 4 প্রজন্ম পর্যন্ত আপনার কাছে, 3 প্রজন্ম এলো, আপনার ছেলে মেয়ের কাছে 4 প্রজন্ম হলো। এটা হতেই পারে, এটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এবার বাবার বাড়ির যে সম্পত্তি ক্লেম করতে গেলে কোন কোন কাগজ লাগবে, প্রথমত বলে রাখি, বাবার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলোর মধ্যে কোনটা কেনা সম্পত্তি এবং কোনটা পূর্বপুরুষের সম্পত্তি। যদি বাবা মৃত্যু ঘটে থাকে বাবার, তাহলে কিন্তু সব সম্পত্তিটাই আপনারা সেটা দাবি করতে পারবেন। বিবাহিত মহিলারা দাবি করতে পারবে, এমনকি ছেলেরা তো দাবি করতে পারছেই। কিন্তু যদি সেই সম্পত্তি বাবা জীবিত থাকে, তাহলে শুধুমাত্র বাবার পূর্বপুরুষের কাছ থেকে, অর্থাৎ অ্যানসেস্ট্রাল প্রপার্টি বলুন, ইনহেরিটেন্স প্রপার্টি বলুন, এগুলো পূর্বপুরুষের সম্পত্তিতে পরিণত হবে এবং 4 প্রজন্ম পর্যন্ত এটা দাবি করতে পারবে যদি বাবা জীবিত থাকে। আর বাবার কেনা সম্পত্তি যদি হয়, বাবার জীবিতকালে সেই সম্পত্তি কেউ পাবে না, বাবা যাকে খুশি তাকে দিয়ে যেতে পারে, সেক্ষেত্রে মেয়েরা কোনো ভাগ পাবে না। আর বাবা যদি কোনো উইল না করে বা সম্পত্তি ভাগ না করে, সে নিজের কেনা সম্পত্তি হোক, সেই সম্পত্তি যদি ভাগ না করে বাবা মৃত্যুবরণ করে, তাহলে বাবার যে সম্পত্তিগুলো বাবার নামে থাকবে, সেই সমস্ত সম্পত্তি সমভাবে বণ্টিত হবে। এটা কিন্তু আমরা অনেক সময় যারা ছেলে থাকি তারা হয়তো বলি যে কেন, আমার বাবা তো খরচ করে বিয়ে দিয়েছে, বা বাবা তো প্রচুর দেনা করে ফেলেছে, সম্পত্তি বিক্রি করেছে, দিয়ে মানে মেয়ের বিয়ে দিয়েছে, এখন কেন মেয়ে পাবে, এটা আমরা অনেক সময় ভাবি। কিন্তু দেখুন, এই কাজটা হলো বাবা ঠিক করতে পারে সম্পত্তিটা মেয়ে পাবে কি পাবে না, সেটা উইলটা করে দিয়ে যেতে পারে। কিংবা আপনাদেরকে যেটা বললাম, যদি অ্যানসেস্ট্রাল প্রপার্টি হয়, পূর্বপুরুষের সম্পত্তি হয়, তাহলে তো অটোমেটিক মেয়ে পেয়ে যাচ্ছে সেই সম্পত্তি, আপনি কিছু করতে পারছেন না, আপনার জীবিতকালেই পেয়ে যাবে, সেটা করতে পারে। এবার আসি যেটা বললাম, প্রপার্টির যে পেপারস, এই পেপারসগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে। প্রথমটা আপনাকে রেকর্ডটা নিয়ে আসতে হবে। এই রেকর্ডটা দেখা গেল আপনার যারা দাদা রয়েছে বা ভাই রয়েছে, তারা সেই রেকর্ড আপনাকে দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, বিএলআরও অফিসে গিয়ে তার রেকর্ডটা আপনি সংগ্রহ করতে পারেন। কিংবা বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি রেকর্ড সংগ্রহ করতে গেলে আপনার প্লট নম্বর অনুসারে, খতিয়ান নম্বর অনুসারে
মৌজা নম্বর অনুসারে সেই রেকর্ডটা আপনাকে বের করতে হবে। এইবার সেই পিনটা যদি আপনি নিয়ে বিশেষ করে বিএলআরও অফিসে চলে যান, তাহলে আপনাকে টোটাল তথ্যাদি দিয়ে দিবে যে আপনার বাবার কোথায় কোথায় সম্পত্তি রয়েছে বা আপনার রেকর্ডগুলো কোথায় রয়েছে, এটা আপনি পেয়ে যাবেন। যদি আপনি এইভাবে না পান, দাগ নম্বর জানেন না, মৌজা নম্বর জানেন না, প্লট মানে দাগ, আপনি এগুলো যদি না জেনে থাকেন, তাহলে কিন্তু আপনার পার্শ্ববর্তী বা ওই গ্রামের যারা আমিন রয়েছে বা জমি জরিপ করে তাদের কাছ থেকে আপনি প্লট নম্বরটা পেতে পারেন। এবার দ্বিতীয় নম্বর, আপনি রেকর্ড পেয়ে গেলেন হাতে। এইবার আপনার দরকার হবে দলিল আর পিঠ দলিলের। পিঠ দলিল থাকলে ভালো হয়, তাছাড়া দলিল। এবার দলিল দেখা গেল আপনার ভাইয়েরা বা অন্য কেউ যারা রয়েছে তারা আপনাকে সেই দলিল দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথমত, সে কাজটা হলো রেজিস্ট্রি অফিসে, যেখানে আপনার বাবার বিশেষ করে জায়গাটা রয়েছে সেখানটায় রেজিস্ট্রি, কোন রেজিস্ট্রি অফিসের অধীনে পড়ছে সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ করা। এবং আপনি তো নির্দিষ্ট সাল বলতে পারবেন না, আপনি শুধু ওই নামটা ধরে সার্চ করতে আপনাকে হবে রেজিস্ট্রি অফিসে। অনেক সময় যারা ওখানে কর্মচারী থাকে তারা আপনাকে নাকচ করে দিতে পারে যে না, এইভাবে খোঁজা যাবে না বা এইভাবে কিছু করা যাবে না, কিন্তু আপনাকে পার্সোনালি সেখানে গিয়ে কথা বলে এই ব্যাপারটা ম্যানেজ করতে হবে। যদি এখানে ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই দলিলের সার্টিফাইড কপি বা নকলটা পাবেন না। আর এছাড়া যদি একই দাগের অন্য কোনো দেখা গেলো জমি বিক্রি হয়েছে, আপনার বাবার সেই দাগের একটা অংশ রয়েছে, তাহলে আপনি পার্শ্ববর্তী দাগের যিনি জমির মালিক তার কাছেও আপনি পেপারসটা খোঁজ করতে পারেন। বিশেষ করে ওই দাগের পেপারসটা আপনি যদি খোঁজ করেন তাহলে হয়তো পিঠ দলিলের কাজটা আপনার করা যেতে পারে। এইগুলো করার পর আপনাকে কিন্তু যেটা করতে হবে, বিশেষ করে এইগুলো যখন আপনি সংগ্রহ করে ফেলেন, ওয়ারিশ সার্টিফিকেট লাগবে। আপনি যে আপনার বাবার ওয়ারিশ, সে ছেলে মেয়ে যেই হোক না কেন, প্রত্যেক ওয়ারিশের নাম দিতে হবে। এরকমও হয়ে থাকে, ঘটনা দেখা যায় অনেক, বিশেষ করে ভাইয়েরা বা দাদেরা মেয়েদের নাম বা বোনেদের নাম এগুলো দেখায় না, না দেখিয়ে কি করে ওই ওয়ারিশ হিসাবে রেকর্ডটা করে নেয়। যদিও এরকম রেকর্ড যদি হয়েও থাকে তাহলেও কিন্তু আপনাদের সেই রেকর্ডকে চ্যালেঞ্জ করার ব্যবস্থা রয়েছে, সেই রেকর্ড কাটা যেতে পারে, কোনো অসুবিধা নাই, সেই রেকর্ড কাটিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু আপনাকে আপনি যে ওয়ারিশ, আপনার যে উনি বাবা, সেটাকে প্রমাণ করার জন্য বিশেষ করে সেই আপনার বাবার বাড়ির যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের ওয়ারিশ সার্টিফিকেটটা আপনাকে বের করতে হবে। এখন তো অনলাইনে ওয়ারিশ সার্টিফিকেট হয়ে গেছে, কিন্তু অনলাইনে হলেও পঞ্চায়েতই আপনাকে অনলাইনে আবেদন করে সেই সার্টিফিকেটটা আপনাকে দেবে হাতে। আর আপনি অন্য অনলাইন ক্যাফে বা অন্য জায়গায় গিয়ে সেটা করতে পারবেন না, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনার দরকার হবে। এবং প্রত্যেকের নাম সেখানে আপনি দেবেন, যতগুলো ওয়ারিশ রয়েছে, একটা ওয়ারিশ বাদ দিলে হবে না। এইবার আপনি যখন এগুলো পেয়ে গেলেন, সেগুলো গিয়ে বিএলআরও অফিসে যদি আপনি দেখান তাহলে এবং আবেদন করেন, তাহলে আপনার রেকর্ডটা সেখানে সংশোধিত হবে। তা সেই রেকর্ডটা সংশোধিত হয়ে আপনার নামটা সেখানে জুড়ে যাবে। এইভাবে কিন্তু আপনি আপনার নামে রেকর্ডটা করে নিতে পারবেন। আর যদি সেই জমিটা আপনি যদি মনে করেন যে আমি বিক্রি করব, তাও বিক্রি করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে বাবার দলিলটা ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়াবে। তা বাবার দলিলটা একবার সার্চ করে আপনি দেখে নিতে পারেন। যাই হোক, আজকে আমি এটা কিন্তু কোনো ভাইদের বিরুদ্ধে এই কথাগুলো বলছি না বা কোনো বোনেদের পক্ষ হয়ে বলছি না, জাস্ট এটা আইন হয়ে রয়েছে এবং প্রত্যেকের প্রাপ্য। কিন্তু এক একজন ওয়ারিশ এক একটা ভূমিখণ্ডের প্রাপ্য। সে যতই বাবা তার জন্য আপনার বিয়ে দিয়ে দেওয়ার সময় বাড়ি বিক্রি করুক বা যাই বিক্রি করুক, সেটা কিন্তু বাবার কর্তব্য ছিল। সে যাই হোক, এই বিতর্কে আমরা বাড়াচ্ছি না, এই বিতর্ক বাড়ালে প্রচুর বিতর্ক জন্মে যাবে, আপনারা জানেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।